নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 508তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। বর্তমান অনুষ্ঠানে গতকাল অর্থাৎ গত পর্বে আমরা ছিলাম 4 জানুয়ারি 1885 প্রসঙ্গে। আজকে প্রবেশ করব তার পরের দিন, অর্থাৎ 5 জানুয়ারি 1800। আমরা ছিলাম 4 জানুয়ারি 1886, আজকে প্রবেশ করব 5 জানুয়ারি 1886 প্রসঙ্গে। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। কথামৃতকার লিখছেন, পরদিন মঙ্গলবার 5 জানুয়ারি 22 পৌষ। অনেকক্ষণ অমাবস্যা আছে, বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া আছেন, মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। এইখানটিতে আমরা একবার স্মরণ করে নেব যে গতকালের যে অনুষ্ঠান, তাতে শ্রীযুক্ত রাম চাটুর্যে মহাশয় দক্ষিণেশ্বর থেকে এসেছিলেন ঠাকুরের খোঁজ নিতে। আমরা ভুলক্রমে তাকে মন্দিরের মুহুরি এবং পরে খাজাঞ্চি এরকম বলেছি। তিনি আরেকজন, আর রাম চাটুর্যে মহাশয়, একে কখনো কখনো শ্রীরামকৃষ্ণ রাম চক্রবর্তী বলেছেন। ইনি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পূজারী ছিলেন। ঠাকুর বলতেন বিষ্ণু ঘর, সেখানে পূজারী ছিলেন এবং দক্ষিণেশ্বরের সময় থেকেই ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ও তাঁর খোঁজ খবর নিতেন। এখানে দেখছি যে ঠাকুর মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন, আর মাস্টারমশাই লিখেছেন মনির সহিত, যেটি তিনি কথামৃততে অনেক জায়গায় করেছেন। যে অন্যত্র যে মাস্টার নামটি লিখেছেন সেটি তো একটি আত্মগোপনের উপায় ছিলই, তার সঙ্গে আরেক প্রস্থ আত্মগোপন যেন করেছেন এই মণি নামটি ব্যবহার করে। শ্রীরামকৃষ্ণ, ক্ষীরোদ যদি শ্রী শ্রী গঙ্গাসাগর যায়, তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও। ক্ষীরোদ ইনি বালক ভক্ত, এরই সহপাঠী সুবোধ চন্দ্র, অর্থাৎ যিনি উত্তরকালে স্বামী সুবোধানন্দজি। এই শ্রীযুক্ত ক্ষীরোদ আগে গেছেন দক্ষিণেশ্বরে, আমরা তাকে পেয়েছি কথামৃতের মধ্যে, তার প্রসঙ্গ হচ্ছে। এবং ঠাকুর মাস্টারমশাইকে বললেন যে ক্ষীরোদ যদি গঙ্গাসাগর যায়, তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও। মণি, যে আজ্ঞা। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। এই কথা মাস্টারমশাই লিখছেন। বলে তারপর লিখছেন যে আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা ছোকরাদের এ কি হচ্ছে বলো দেখি? কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে। শ্রীক্ষেত্র মানে পুরীধামের কথা বলছেন। ওই বালক ভক্ত, তারা তরুণ যুবা, এরা সব কেউ কেউ তীর্থ ভ্রমণে যাচ্ছেন। এবং তীর্থ ভ্রমণে যাচ্ছেন কেন? ওই ভেতরে ধর্মের ভাব, বৈরাগ্যের ভাব, কিন্তু চলে চলে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বলছেন, তার দুটি কারণ। একটি হচ্ছে যে তিনি তো ওদেরকে চান, ওদের কল্যাণ মঙ্গল চান, ওদেরকে দেখতে চান, ওদের সঙ্গ করতে চান। আরেকটি হচ্ছে যে আর 5 রকম তীর্থ করে কি হবে,
এই এর কাছে বসে থাকলেই তো হয়, যেখানে সর্বতীর্থের সমাগম হয়। তো ঠাকুর সেই জন্য কেউ চলে যাচ্ছেন এটাতে অস্বস্তি প্রকাশ করছেন। বললেন যে কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে। নরেন্দ্রনাথও মাঝে মাঝে চলে যান, দক্ষিণেশ্বরে হয়তো সাধন করতে আসছেন বা অন্যত্রও গেছেন। সেটা ওই ভেতরের তীব্র সাধন, বৈরাগ্য, এই সব মিলিয়ে যে ঘর সংসারে থাকতে পারছেন না, সেই ভাব নরেন্দ্রনাথের মধ্যে বিশেষভাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা যতটা শুনেছি, তারপর বাড়ি ত্যাগ করে সব আসছে, দেখো না নরেন্দ্র, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়ো বোধ হয়, আত্মীয়েরা কাল সাপ বোধ হয়। তো এই জন্যে তিনি থাকতে পারছেন না, এইটি মাস্টারমশাইয়ের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটি আগেও বলেছেন তিনি। আর গতকালের অনুষ্ঠানে আমরা দেখেছি যে নরেন্দ্রনাথের মধ্যে কি তীব্র বৈরাগ্য, কতক কতক তিনি মাস্টারমশাইয়ের কাছে নিভৃতে বিবৃত করছিলেন, আমরা সেই সব কথামৃতের মাধ্যমে গতকাল পেয়েছি। ঠাকুর বললেন যে সংসার পাতকুয়ো বোধ হয়, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়ো বোধ হয়, আত্মীয়েরা কাল সাপ বোধ হয়। মনি, আজ্ঞা সংসারে ভারী যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণ, নরক যন্ত্রণা, জন্ম থেকে। দেখছো না মাঘ ছেলে নিয়ে কি যন্ত্রণা। এই যে দেখছো না বলছেন, মানে মাস্টারমশাইকে বিশেষভাবে, যে তিনি তো সংসারে আছেন, স্ত্রী পুত্র নিয়ে কি যন্ত্রণা, এইটি বলছেন। যন্ত্রণা মানে কি? তাহলে কি সংসারের সবই খারাপ? যিনি সংসার আশ্রমে প্রবেশ করেছেন তিনি তো বুঝতে পারছেন যে শান্তির জন্য, আনন্দের জন্য মানুষ ছুটছে, কিন্তু পাচ্ছে কোথায়? বরং কোথার থেকে অতৃপ্তি, অপ্রাপ্তি, নানান রকমের দুঃখ বেদনা এসে যেন ঘিরে ঘিরে ধরছে। সেইটি তিনি বলছেন যে দেখছো না মাঘ ছেলে নিয়ে কি যন্ত্রণা। তাহলে যার কিনা বিকল্প রয়েছে, এই যে বালক ভক্তেরা আসছে, তাহলে তাদের তীব্র বৈরাগ্য সেটা মিসপ্লেসড নয়, সেটা অপ্রাসঙ্গিক নয়। যে যদি সে নিজের মনের মধ্যে ওই বিকল্পটাকে দেখতে পেয়ে থাকে, অনেকে দেখতে পায় না, সংসারের মধ্যে প্রবেশ করেছে বেশিরভাগই, কিন্তু কেউ যদি সেই বিকল্পকে দেখতে পায়, বিকল্পকে গ্রহণযোগ্য মনে করে, পরিষ্কার দুটো রাস্তার মধ্যে অপশন এক্সারসাইজ করবার মতো যদি কারোর মেন্টাল কন্ডিশন থাকে, তাহলে সে কোনটাকে নেবে? সেই রকম জায়গায় শ্রীরামকৃষ্ণ এনে দিচ্ছেন। বললেন নরক যন্ত্রণা জন্ম থেকে। দেখছো না মাঘ ছেলে নিয়ে কি যন্ত্রণা। মনি, আজ্ঞা হাঁ, আজ্ঞা হাঁ। আর আপনি বলেছিলেন ওদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। ওদের, তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন সংসারে ঢুকে নাই তাদের। এইটা যে বলছেন এটি খুব অপূর্ব, খুব সুন্দর। যে যারা সংসারে ঢোকেনি, মানে শ্রীরামকৃষ্ণের ত্যাগী ছেলেদের কথা। ঠাকুর কি বলেছিলেন সেটা মাস্টারমশাই স্মরণ করছেন, ঠাকুরের কাছে পুনরায় উল্লেখ করছেন যে আর আপনি বলেছিলেন ওদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। এর মধ্যে দুটো জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে যে সংসার আশ্রম সন্ন্যাস আশ্রম, তো এর মাস্টারমশাই সংসারী, সেই অর্থে যে বিবাহিত মানুষ, সন্তান রয়েছে, স্ত্রী রয়েছেন, তাকে যখন তিনি বলছেন যে দেখছো না মাঘ ছেলে নিয়ে কি যন্ত্রণা, এটাতে অনেক সময় এমনি সাধারণ মানুষের মনে হতে পারে, কাউকে যদি এমনি বলা হয় যে ও তার মানে সংসার আশ্রমটা খারাপ, সন্ন্যাস আশ্রমটা ভালো, মনটা খারাপ খারাপ লাগতে পারে। মাস্টারমশাইয়ের তা লাগছে না। ওই যে বলছেন যে আপনি বলেছিলেন ওদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়, তার মানে যে মাস্টারমশাইয়ের অবস্থা ঠাকুর যা বলেছেন এ তো সত্যি কথাই, এটাতে কোনো ভুল নেই। একটু হালকা উদাহরণ হচ্ছে, একজন উত্তর কলকাতার লোক, একজন দক্ষিণ কলকাতার লোক। উত্তর কলকাতার লোকের কাছে যদি বলা হয় যে তোমাদের উত্তর কলকাতায় এইসব অসুবিধা আছে, দক্ষিণে কত ভালো, এইসব প্রবলেম নেই, হয়তো কথাটা ঠিকই,
কিন্তু তার মনে হবে যে উত্তর কলকাতাকে খুব ছোট করছে, তখন সে সেটাকে মেনে নেবে না, আরও অন্যান্য যুক্তি দেবে, কাউন্টার যুক্তি সব দেবে, এসব করবে সাধারণত। কিন্তু উত্তর কলকাতার হয়ে তাকে গলা ফাটাতে হবে কে বলেছে? কিন্তু বলার ভঙ্গির মধ্যে যদি থাকে তোমাদের উত্তর কলকাতার থেকে দক্ষিণ কলকাতা, আবার দক্ষিণ কলকাতার মানুষকেও তাই, তোমাদের এখানে লাইফ আছে নাকি, উত্তর কলকাতায় চলো, এই যদি কেউ বলে তখন তিনি তাকে এবারে উত্তম মধ্যম দেবেন সাধারণত। ব্যতিক্রম হলে সেটা আনন্দের, যে যদি ঠিক বলে থাকে ঠিক, আর ভুল বললে প্রতিবাদ করবো, কিন্তু ঠিক যদি বলে থাকে তো ঠিক। কিন্তু ঠিক কথাকেও মানুষ নিতে চায় না। অনেক সময় হচ্ছে যে বলেছে সে খাটো করছে বলে ইত্যাদি, আর তারপর এই জায়গার সঙ্গে অ্যাসোসিয়েশন দাঁড়িয়ে যায় যে অমনি আমাকে খাটো করে দিয়ে বেরিয়ে যাবে, দেখি কে কি বলছে। সংসার আশ্রমের সঙ্গে যদি মাস্টারমশাইয়ের ওই রকমেরই অ্যাসোসিয়েশন থাকতো, তাহলে এত সহজে তিনি বলতে পারতেন না। ওই ঠাকুর যেইখানটিতে বলেছেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে আপনি ওদের সম্বন্ধে এরম এরম বলেছিলেন। সুতরাং মাস্টারমশাই সেটাকে গায়েই মাখছেন না, মানে তার কোনো অসুবিধে হচ্ছে না ওই কথাটিকে নিতে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে ওই যে ঠাকুর চান যে শুদ্ধ সত্য ছেলেরা থাকুক, তারা ত্যাগের জীবন অবলম্বন করুক, অনাঘ্রাত পুষ্পের মতো দেবচরণে নিবেদিত হোক, তাদের জীবনের উদ্দেশ্য সফল সার্থক হোক। এই যে শ্রীরামকৃষ্ণের প্যাশনেট উইশ, এইটার সঙ্গে মাস্টারমশাই যেন একাত্ম হয়ে বসে আছেন, যে ঠাকুরের ইচ্ছে মানে আমার ইচ্ছে, আমার কাছে ওটা আদেশের মতন, ওখানে আর অন্য কোনো প্রসঙ্গই নেই। সেই জন্য যে মুহূর্তে ঠাকুর বলছেন সংসার তো এরকম দেখছো, তখন বলছেন হ্যাঁ আর আপনি বলেছিলেন ওদের এইরকম এরকম। শ্রীরামকৃষ্ণের যে ইচ্ছে সেটা মাস্টারমশাইয়ের চোখে যেন সত্য হয়ে ওঠার একটা অপেক্ষায়, যে এমনটাই যেন হয়, ঠাকুরের ইচ্ছে যেন সত্যি হয়, সেই সব ছেলেরা যেন ঠাকুরের ভাব নিয়ে থাকে। সেইখান থেকে এই সঙ্গে সঙ্গে বললেন আজ্ঞা হ্যাঁ, আর আপনি বলেছিলেন ওদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। গার্হস্থ্য আশ্রমের সাধারণ যে সীমাবদ্ধতা, কমন লিমিটেশন, সেটার কথা মাস্টারমশাই বললেন, আর বললেন ওদের এরকম। এটা একেবারে ঠাকুরের সঙ্গে থাকলে, একাত্ম হয়ে থাকলে ঠাকুরের মতো করে যে দেখবার দৃষ্টিভঙ্গি, সেই রকম ভাবে বলা। তাহলে ইনি কি সংসারী নাকি? ঠাকুর এই সমস্ত অদ্ভুত চরিত্র তৈরি করে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ যখন মাস্টারমশাই বললেন যে আর আপনি বলেছিলেন ওদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়, তারপরে ঠাকুর বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ দেখছো না নিরঞ্জনকে, দেখছো না নিরঞ্জনকে, তোর এই নে আমার এই দে, বাস, আর কোনো সম্পর্ক নাই, পেছুটান নাই। নিরঞ্জন উত্তরকালে স্বামী নিরঞ্জনানন্দজি তাঁর কথা বলছেন যে ওই তোর এই নে আমার এই দে, ব্যাস। তার মানে যেটুকুনি আর কি সম্পর্ক বজায় রাখতে হয় সংসার জীবনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে, সেই রকমই। আলাদা করে প্রেমও নেই, বিদ্বেষও নেই, নিষ্পৃহ কর্ম সম্পাদন। আর বললেন যে আর কোনো সম্পর্ক নাই, পেছুটান নাই। কামিনী কাঞ্চনী সংসার, এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক করে দিয়েছেন। এই শব্দগুলিকে কামিনী কাঞ্চনী সংসার, এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্যত্র বলেছেন কামিনী কাঞ্চনী মায়া। এইটা একটা ক্যাটেগরিক্যাল উক্তি, সুনির্দিষ্ট, নির্দিষ্ট লক্ষ্যাভিমুখী উক্তি। এটির যেন মনে হয় দরকার ছিল যে মায়া কাকে বলে, সংসারের স্বরূপ কি, কেন সংসার, এই নিয়ে তো অনেক দার্শনিক বিচার আছে, সেগুলি তো সত্য। তবে হ্যাঁ, কোথাও কোথাও মতভেদ, একটু ভিন্নতা এসব থাকে, কিন্তু সবগুলো তো সত্যকেই অনুসন্ধান করতে চাইছে। কিন্তু তবুও একদম সাধারণ মানুষের মতো করে যে মায়া ব্যাপারটা কি, সেইটা বলবার দরকার ছিল। সংসার ব্যাপারটা কি, মায়ার স্বরূপ, সে যদি বলতে যাওয়া হয় সে তো নানান রকম গ্রন্থের পর গ্রন্থ লেগে যেতে পারে। তারপরেও বলা হচ্ছে যে মায়া অনির্বচনীয়। কিন্তু মানুষ যে ধর্মপথে এগোবে তাকে তো মায়াকে নিয়ে ডিল করতে হবে, মায়াকে অতিক্রম করে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ বললেন যে কাম অন, ফেস দ্য ট্রুথ,
অ্যাপ্রিসিয়েট দ্য প্রবলেম অ্যান্ড ট্রান্সেন্ড দ্য ডিফিকাল্টি, অতিক্রম করে যাও এই মায়ার ব্যাপারটাকে। সেটা কিভাবে ধরিয়ে দিলেন? বললেন কামিনী কাঞ্চনী মায়া। পুরুষ মানুষের কাছে বলছেন, মেয়েদের কাছে আবার তাদের মতো করে বলেছেন, যেটা বললে বুঝতে সুবিধে হয়। কামিনী কাঞ্চনী মায়া, তার মানে মেয়েদের সম্পর্কে এবং পয়সা কড়ি সম্পর্কে যে অ্যাটাচমেন্টটা থাকে সেইটাই মায়া। নাও কাম অন, অ্যাকসেপ্ট দিস ফ্যাক্ট, হোয়াট ডু ইউ ফিল? এটা অ্যাকসেপ্ট করা যায় কি না? তো অ্যাকসেপ্ট কে না করবে যে ওইটা আসক্তির জায়গা, এবং এটাকে অতিক্রম করতে হবে। করে তারপর মায়ার ব্যাপারটা নিয়ে না হয় আবার ভাববে যে আর কিছু রইল কিনা। এই যে জায়গাটা, যে কামিনী কাঞ্চনী মায়া, এখানে বলছেন কামিনী কাঞ্চনী সংসার, এই ঘোষণাটা যেন মনে হয় অনেক দার্শনিক বিনিময়ের পর, অনেক দার্শনিক তত্ত্ব উপস্থাপনের পর এই গভীর কিন্তু সহজ উচ্চারণটির বড় দরকার ছিল। একেই তো বলে সামিং আপ, র্যাপিং আপ ইন আ কন্টেম্পোরারি স্টাইল। সমসাময়িক ভঙ্গিতে সার সংক্ষেপ করে নিয়ে আসা যে কামিনী কাঞ্চনী সংসার, তাহলে ওই মায়া এবং সংসার, ওই মায়া এবং সেই জন্যই এই সংসার মায়াময় বলে এমন একটা কথা বললেন যাতে হাসির সঞ্চার হলো। বলছেন, দেখো না, টাকা থাকলেই বাঁধতে ইচ্ছে করে, টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা করে। মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন, ঠাকুরও হাসিলেন। এটা দুরকম ভাবে আছে তো। একটা হচ্ছে টাকা অনেক রয়েছে, তাহলে বেঁধে ফেলো। আগেকার দিনের লোকের রাবার ব্যান্ড দিয়ে বাঁধত, এখন পার্সের মধ্যে বেঁধে ফেলো কোনো না কোনোভাবে, এই উড়ে না যায়। এই একটা টাকা উড়ে গেল, মনে হচ্ছে যেন দেহ থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে গেছে। ঠাকুর বলছেন টাকা থাকলেই বাঁধতে ইচ্ছে করে। আর অন্য মানেও আছে, ওই কাঞ্চন থাকলেই কামিনী ইত্যাদি। তা মাস্টারমশাই শুনে বুঝেছেন ঠাকুর বলেছেন একেবারে মর্ম কথা, মর্মে মর্মে বোঝার কথা, হাড়ে হাড়ে বোঝার। মাস্টারমশাই হেসে ফেলেছেন, মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন, ঠাকুরও হাসিলেন, যে ছেলে ধরতে পেরেছে। কি অপূর্ব সমস্ত, মানে এত উচ্চ প্রসঙ্গ কিন্তু এরকম হিউমারের সস সহ পরিবেশিত হচ্ছে এটি অনবদ্য। মণি ঠাকুরের সঙ্গে বেশ জুড়ি মিলিয়ে বলে যাচ্ছেন, টাকা বার করতে অনেক হিসাব আসে। উভয়ের হাস্য, দুজনে মিলে যেন আধ্যাত্মিক আড্ডা দিচ্ছেন। কিন্তু মাস্টারমশাইয়ের আনুগত্য অসামান্য। বললেন টাকা বার করতে অনেক হিসাব আসে, মানে ভঙ্গিটা হচ্ছে যে আপনি তো সবই জানেন, তবু আরেকটু সাপ্লাই দিচ্ছি যে এই অবস্থা সংসারী মানুষের, টাকা বার করতে অনেক হিসাব আসে। সত্যি কথাই তাই। এমনকি কেউ যদি অনেক সময় হয় কাউকে 100 টাকা দিল, বললে যে তুমি এটা রাখো, আমি কালকে নিয়ে নেবো, বুঝলে। পরের দিন এসে যখন বললো 100 টাকা দাও, তখন একটু মুখটা বেজার হয়ে গেল। বললে দাঁড়াও, আমি বাজারটা করে আসি, এসে দিচ্ছি। এই লোকটা বললো এই মরে যে গেল নাকি। তা এই টাকাটা বের করতে তখন অসুবিধা হচ্ছে। আগে টাকাটাকে ধরেছিল, তারপর টাকা আবার ওই ব্যক্তিকে ধরে ফেলেছে হয়তো। তো মাস্টারমশাই এরকম বললেন, বলছেন, তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। অসাধারণ, বাপকা বেটা যেটাকে বলে সেই রকম। যে ঠাকুর যেটা বলেছেন সেটা মর্মে কতটা ধারণ করেছেন মাস্টারমশাই, যে বললেন যে ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। এখন এটা কি সহজ কথা? না, কিন্তু ঠাকুর বলেছেন তো, এবং মাস্টারমশাই সেটা এখানে উপস্থাপন করছেন, ঠাকুরের সামনে স্মরণ করছেন। আর ঠাকুরও বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বালকের মতো। তার পছন্দ হয়েছে যে মাস্টার ঠিক জায়গাতে প্রাসঙ্গিক কথাটি বলেছে। কি বললেন মাস্টারমশাই? বললেন যে তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। তাহলে সংসারী মানুষ তিনি যদি ত্রিগুণাতীত হয়ে থাকতে পারেন তাহলে সম্ভব। 3 গুণের অতীত, এটা সংসারে হয় নাকি? হ্যাঁ, হয়তো ঠাকুর তো দক্ষিণেশ্বরে বলেছেন এবং এখন সমর্থন করলেন যে যদি কারোর মনের ওই অবস্থা হয়। সেসব আমরা আগে শুনেওছি, কিন্তু মাস্টারমশাই এখানে টুক করে ওটি বললেন। এই হাসির কথাটা তো হচ্ছিল, তার মধ্যে ওটা বললেন যে ব্যতিক্রম আছে, আপনি বলেছিলেন। ঠাকুর বলছেন যে হ্যাঁ বালকের মতো।
যদি কথাটা অপ্রাসঙ্গিক হয়ে যেত, এই হাসাহাসি হচ্ছে ওই মুডের সঙ্গে হোক, তথ্যগত দিক থেকে হোক, ঠাকুর সঙ্গে সঙ্গে বলতেন যে না এই কথাটার ওই মানে নয় ইত্যাদি। কিন্তু উনি বলেন হ্যাঁ বালকের মতো। বলবার পর মাস্টারমশাই আবার বলছেন, লিখছেন, মণি আজ্ঞা কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। মণি, কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল, আমি স্বপ্ন দেখলাম। নরেন্দ্রনাথ আরও একজন দুজনকে নিয়ে গিয়েছিলেন, আমরা বিগত পর্বে, গতকালের পর্বে বিস্তারিত শুনেছি। আর মাস্টারমশাই কাশীপুরের বাগানেই থেকে গিয়েছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন। কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল, আমি স্বপ্ন দেখলাম। শ্রীরামকৃষ্ণ, কি দেখলে? মণি, দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন, ধুনি জেলে বসে আছেন, আমিও তাদের মধ্যে বসে আছি। ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে, আমি বললাম গাঁজার ধোঁয়ার গন্ধ। এরকম মাস্টারমশাই দেখেছেন। ঠাকুর এই কথাটির একটি অদ্ভুত উত্তর দেবেন। তার আগে দেখছি যে ওই যে নরেন্দ্রনাথ সন্ন্যাসী হয়েছেন এটি মাস্টারমশাই স্বপ্নে দেখছেন। বুঝতেই পারছেন তো যে নরেন্দ্রনাথের ওই মনের অবস্থা। আমরা রয়েছি 1886 5ই জানুয়ারি। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পরে পরেই নরেন্দ্রনাথ একরকম গৃহত্যাগের সংকল্প করেছেন। বেশি দিনের তো ব্যবধান নয়। তাহলে সেটি কতদিন বাদে? 7-8 মাস বাদের কথা। কিন্তু এইখানেই দেখা যাচ্ছে মাস্টারমশাই স্বপ্ন দেখছেন, তিনি বুঝতে পারছেন। আর কি আর হচ্ছে, আপনি করে বলছেন দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন। ধন্য মাস্টারমশাই, তিনি আমাদের প্রণম্য। কত কারণে, তাদের অন্যতম এটি যে ওর ছাত্রের মতো তো বয়স, কত ছোট। সেই তার সম্বন্ধে বলছেন যে দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন। এর মানে এই নয় যে এরপর থেকেই তিনি একেবারে নরেন্দ্রনাথকে আপনি আজ্ঞে করে বলবেন, কিন্তু ঠাকুরের কাছে এইটা বললেন ওইটা বলবার সময়। সন্ন্যাসী হওয়ার প্রসঙ্গ, এবং সেখানে বলছেন যে সন্ন্যাসী হয়েছেন, ধুনি জেলে বসে আছেন। তারপর বলছেন আমিও তাদের মধ্যে বসে আছি, ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে, আমি বললাম গাঁজার ধোঁয়ার গন্ধ। এরকম স্বপ্নে দেখেছেন। শ্রীরামকৃষ্ণ এই কথাটার মধ্যে বেশিক্ষণ থাকতে চাইলেন না। মাস্টারমশাইকে বলছেন, তিনি লিখছেন এখানে, শ্রীরামকৃষ্ণ, মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। নরেন্দ্রনাথের যে অবস্থা সেটা তিনি তো জানেন সবই। আর ওই যে আমরা স্মরণ করছিলাম যে তার তো মনোগত ইচ্ছে যে নরেন্দ্রনাথ শুধু ত্যাগের পথ অবলম্বন করবেন তাই নয়, সব ছেলেদের যাদের ভেতর ত্যাগের ভাব আছে তাদের একত্র করে রাখবেন। সেটি তো ইতিহাস আজকে। কিন্তু এখানে মাস্টারমশাই যখন এরকম বলছেন তখন ঠাকুর মাস্টারমশাইকে মাস্টারমশাইয়ের জীবনে উদ্দীপিত করছেন। তিনি যে জীবনটা দেখেছেন মাস্টারমশাইয়ের ভবিষ্যৎ জীবন, এবং যে জীবনে তিনি চাইছেন যে মাস্টারমশাই থাকুন, বলছেন মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। এই যে কথা বলছেন, তারপরে একটু চুপ করে থেকে তিনি বলবেন যে ব্যাপারটা কিন্তু সোজা নয়, কিন্তু এটা যে হয় এটা মাস্টারমশাইকে বলছেন। তার মধ্যে দিয়ে আমরা ভাবছি আবারও যে মাস্টারমশাইয়ের যে জীবন, সেই জীবনটিকে যেন তিনি আন্ডারলাইন করে দিলেন, নিম্ন রেখাঙ্কিত করে দিলেন। আর একই সঙ্গে ভবিষ্যতের মানুষের জন্যও এই বার্তাটি তো থেকে গেল শ্রীরামকৃষ্ণের এই সত্য বচন। তিনি সত্যে প্রতিষ্ঠিত। বলছেন মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। তাহলে কে কোন পথ অবলম্বন করবেন, যার যেরকম সংস্কার। কিন্তু সংসারে আছেন মানেই তিনি মহাভোগী, এইটা শ্রীরামকৃষ্ণের বক্তব্য নয়। এবং যিনি সংসারে আছেন তিনি কতটা এগোতে পারবেন, কোনখানে লাইনটা ড্র করা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ সেই লাইন আঁকার দলে নেই। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। একই মাস্টারমশাইকে বলছেন যে সংসারে থেকে পায়ের উপর পা তুলে দিয়ে হয়ে গেল, তা নয়। সন্ন্যাস আশ্রমেও তিনি বলেছেন যে নিত্য সতর্ক থাকতে হয়।
আর সংসারীর ক্ষেত্রে যে মনে ত্যাগ হলেই হলো, কেউ যদি এমনি মনে মনে ভাবে ত্যাগ হয়ে গেছে, এদিকে সব রকমই ঘুরে ফিরে আসছে, তাহলে হবে না। বাসনায় আগুন দিতে হয়। লালাবাবুর একটি ঘটনা আছে, আমরা সেটিকে এখানে টানছি না, কিন্তু যেন বাসনা একটা পুঞ্জীভূত একটা বস্তু, খড়ের গাদার মতো, তাতে আগুন দেওয়া, সেটা একটা ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। খড়ের গাদায় আগুন লেগে গেছে, কিন্তু সেই আগুন স্বেচ্ছায় দেওয়া, এবং তার ফলে খড়গুলো চিরকালের জন্য পুড়ে নষ্ট হয়ে যাওয়া, আর ফিরবে না, ফেরাতে চাইছেও না। সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যেটা করতে হবে, যে কিনা সংসার আশ্রমের মধ্যে থেকে ঈশ্বর প্রাপ্তির কথা ভাবছে তার জন্য। কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো, এটি বললেন। ওই যে ঠাকুরের কাছে যা শুনেছেন মাস্টারমশাই একটু আগে বললেন তো, ত্রিগুণাতীত অবস্থায় থাকার কথা, আবার একটি মনে পড়েছে, সেটি ঠাকুরকে দিয়ে যেন তিনি বলিয়ে নিতে চাইছেন যে এরকমই তো। লিখছেন মাস্টারমশাই, মণি বড়বাজারে মারোয়ারিদের পণ্ডিতজিকে বলেছিলেন, মানে ঠাকুর বলেছিলেন, আপনি বলেছিলেন, ভক্তি কামনা আমার আছে, ভক্তি কামনা আমার আছে, ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়। এটি এত সুন্দর যে অনেকবার মাস্টারমশাই এটা শুনেছেন, কিন্তু ঠাকুরের কাছে আবারও শুনতে চাইছেন। আর যোগসূত্রটা কোথায়? ওই যে সংসারে ভক্তির সাধনা করা, ভক্তি কামনা করা, ইষ্ট প্রাপ্তির জন্য সচেষ্ট থাকা। তাহলে এই প্রাপ্তি কামনা এগুলো ঠাকুর শিখিয়েছেন যে এইগুলো কামনার মধ্যে নয়, এমনি কামনা বাসনা বলতে যা বোঝায় সেরকম নয়। আচ্ছা, আপনি ওইরকম বলেছিলেন না? এই ভঙ্গিতে মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন। বড়বাজারের মারোয়ারিদের পণ্ডিতজিকে বলেছিলেন, ভক্তি কামনা আমার আছে, ভক্তি কামনা আমার আছে, ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়। শ্রীরামকৃষ্ণ, যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, পিত্ত দমন হয় বলে, এটি শ্রীরামকৃষ্ণের উদাহরণ আগেও আমরা দেখেছি। বলে বলছেন, আচ্ছা এত আনন্দ ভাব এসব কোথায় গেল? শ্রীরামকৃষ্ণের যেটা হয়, ওই ভাব ঘন ঘন, সেসবগুলো কোথায় গেল? কিন্তু আমরা দেখেছি বিগত পর্বগুলিতে, ওই সেই শ্যামপুকুর বাটি থেকেই তো শরীরের বিশেষ অসুখের সূচনা, বিশেষভাবে শরীর খারাপ হয়ে যাওয়া। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাব ঘনীভূত হয়ে একটা অপূর্ব অবস্থার প্রকাশ ঘটছে, সেটা আমরা দেখেছি তো শ্যামপুকুর বাটি থেকে, এবং এই কাশীপুর পর্বেও অবশ্যই, যে যেন সমস্তটা অন্তর্মুখ হয়ে কি গভীর এবং মধুর ভাব তার, পুরো তার মনোজগতের মধ্যে ওটি যেন ঘনীভূত একটা অদ্ভুত সৌন্দর্যের জন্ম দিচ্ছে। বাইরে প্রকাশ কম, সংকীর্তন কম। তো ঠাকুর বললেন, আচ্ছা এত আনন্দ ভাব এসব কোথায় গেল? মণি, বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে সেই অবস্থা হয়েছে। ঠাকুরের কথা বলছেন, সত্য রজ তমগুণ নিজে নিজে কাজ করছে, আপনি স্বয়ং নির্লিপ্ত, সত্যগুণেতেও নির্লিপ্ত। এটি ঠাকুরের কাছে শুনেছেন মাস্টারমশাই, বলছেন যে সেই রকম গীতায় যে ভাবটি রয়েছে, ঠাকুরের কাছে বিশেষভাবে ব্যাখ্যা শুনেছেন, তো বলছেন এইটি সেই ভাব মনে হয় আপনার এখন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বালকের অবস্থায় রেখেছে শব্দটি লক্ষণীয়, যে মা এগুলি করছেন। শ্রীরামকৃষ্ণের এইটি হচ্ছে ঘন ঘন বলেছেন, কতবার ঘুরে ফিরে বলেছেন এই অপূর্ব কথাগুলি, যে মা যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। এখানে বললেন, হ্যাঁ, বালকের অবস্থায় রেখেছে, মানে একেবারে বাচ্চা ছেলের মতো ভাবে আছি নয়, মা রেখেছে। বলে বললেন, কি সাংঘাতিক একটি উক্তি এরপরে বলছেন, আচ্ছা দেহ কি এবার থাকবে না? কে এর উত্তর দেবে? কিরকম একটা হৃদয় বিদারক কথা হঠাৎ করে বললেন। ঠাকুর ওই আর কি, দেহের মধ্যে আছেন, দেহ আর দেহি
তিনি বলতেন যে দেহ একটি, দেহি আরেকটি। ঠাকুর ও মণি চুপ করিয়া আছেন। মাস্টারমশাই কি উত্তর দেবেন, কি করেই বা দেবেন? নরেন্দ্র নিচে হইতে আসিলেন, একবার বাড়ি যাইবেন, বন্দোবস্ত করিয়া আসিবেন। ঠাকুরই বলেছেন বন্দোবস্ত করে আসতে, আর না হলে তিনি কাশীপুরের উদ্যানবাটিতেই থাকছেন বহু সময়, রাত্রিবাস করছেন। তো বললেন যে একবার বাড়ি যাইবেন। মাস্টারমশাই লিখছেন তারপর, পিতার পরলোক প্রাপ্তির পর তাহার মা ও ভাইরা অতি কষ্টে আছেন, মাঝে মাঝে অন্য কষ্ট। নরেন্দ্র একমাত্র তাহাদের ভরসা, তিনি রোজগার করিয়া তাহাদের খাওয়াইবেন। কিন্তু নরেন্দ্রের আইন পরীক্ষা দেওয়া হইল না, এখন তীব্র বৈরাগ্য। তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলিকাতায় যাইতেছেন। একজন বন্ধু তাহাকে 100 টাকা ধার দিবেন, সেই টাকায় বাড়ির 3 মাসের খাওয়ার জোগাড় করিয়া দিয়া আসিবেন। কিরকম একটা সাংসারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে নরেন্দ্রনাথ যাচ্ছেন, সেই নরেন্দ্রনাথ যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের এবং মা শারদার কৃপায় রূপান্তরিত হবেন বিবেকানন্দে, এবং এই যে বলছেন বাড়ির 3 মাসের খাওয়ার জোগাড় করিয়া দিয়া আসিবেন 100 টাকা ধার দিয়ে, বিবেকানন্দে রূপান্তরিত হয়ে এই রকম কত সহস্র লক্ষ বাড়িতে তিনি শান্তি এবং আনন্দের বন্যা বইয়ে দিয়েবেন। সেই যে জগৎ জুড়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদার নাম নিয়ে কর্মযজ্ঞের সূচনা হবে, তার সূচনায় দেখা যাচ্ছে যে নরেন্দ্রনাথের বাড়িতে এই কষ্ট, এবং সেইখান থেকে নরেন্দ্রনাথ বেরিয়ে আসছেন বৈরাগ্যের প্রেরণায়। ওই যে কষ্টটা তিনি স্বীকার করছেন, ওই যে দহনটা হচ্ছে, আগুন জ্বলছে তো ভেতরে, সেই আগুনে ভেতরের সোনা পুড়ে আরো উজ্জ্বল হয়ে উঠছে এবং জগৎকে আধ্যাত্মিক আলো প্রদান করছে। ভেতরের সেই সার বস্তু উদ্দীপিত রূপে সমগ্র জগৎকে আনন্দপূর্ণ অধ্যাত্ম বন্যায় প্লাবিত করে দিচ্ছে। তার জন্য ওই সোনাটুকু পড়বার দরকার ছিল, সেটা ওই বাড়ির কষ্ট ধিকি 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 জ্বলছে। যার বাবার ওই রকম অবস্থা, তার সেই বাবার ছেলে 100 টাকা জোগাড় করে 3 মাসের জন্য একটা বন্দোবস্ত করে দিয়ে আসছে, and yet he is thinking of leaving home and becoming a monk. এই দহনটা কি উবে গেল? এই দহনটা কি ভুলে যাওয়ার আছে? সেইটা যেন ভেতরটাকে ওই রকম উজ্জ্বল করছে। আবার অন্যভাবে ভাবতে গেলে জগৎবাসীর বিপুল পরিমাণ যে জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়া, সেটা যেন নরেন্দ্রনাথ নিজের জীবনের মধ্যে দিয়ে অ্যাবজর্ব করে নিচ্ছেন। সেই জন্যে তার থেকে বছর 4.5 ছোট কন্যা সম মানস কন্যা নিবেদিতাকে বলেছিলেন যে দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং উইথ মিজারি, ক্যান ইউ স্লিপ? জগৎ আগুনে দাউ দাউ করে পুড়ছে, তুমি শুয়ে থাকতে পারো? দ্য ওয়ার্ল্ড ইজ বার্নিং উইথ মিজারি, ক্যান ইউ স্লিপ? সেই যে বার্নিং, সেই যে দহন, সেইটা নরেন্দ্রনাথ নিজের জীবনে, বিবেকানন্দ নিজের জীবনে ভোগ করছেন। সেই দহনটা যেন নিজের জীবন দিয়ে তিনি ভোগ করে নিচ্ছেন, যাতে লোককে স্পর্শ না করে। বিবেকানন্দের জীবন তো তাই। যখন সন্ন্যাসী হয়েছেন তখন বাড়ির কষ্ট তাকে স্পর্শ করেনি, এ কখনো হতে পারে? ঘন ঘন খবর পেয়েছেন তো, বরানগর মঠে রয়েছেন। বরানগরে তখন একটা ভুতুরে বাড়ির মতো, সেইখান থেকে সিমলাপাড়ায় নিজেদের বাড়ি কত দূর, হনহন করে হেঁটে গেলে কিছুক্ষণের মধ্যেই। সেকালের মানুষ হেঁটে যেতে অভ্যস্ত ছিলেন, আর কোনো ঘোড়ার গাড়িতে করে গেলে তো হয়েই গেল। তাহলে ওখানে মা ভাইদের সেই কষ্ট, যা হয়তো আরো বেড়েছে, সেটা বরানগরে আসেনি, এ কখনো হতে পারে? সেই সমস্তটা জেনে যে মায়ের খাওয়া হচ্ছে না, ভাইদের খাওয়া হচ্ছে না,
ওই বাড়ি থেকে উৎখাত করে দিচ্ছে এক এক সময় কেস কাচারি করে। সেইটা জেনে শ্রীরামকৃষ্ণকে নিয়ে বরানগরে পড়ে থাকা গুরু ভাইদেরকে আলিঙ্গন করে রেখে এর মধ্যে যে আগুন রয়েছে সেই দহন নরেন্দ্রনাথকে পোড়াচ্ছে না, তার ভেতর থেকে বিবেকানন্দকে বের করে নিয়ে আসছে। সেই ইতিহাসেরই প্রাক পর্বে আমরা রয়েছি, অ্যান্ড উই ফাইন্ড নরেন্দ্রনাথ গোয়িং হোম ফর মেকিং some temporary arrangement, in this case for 3 months. নরেন্দ্র বাড়ি যাই একবার মনির প্রতি, মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি, আপনি কি যাবেন? কাশীপুর অঞ্চলেই থাকতেন শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী, বেদান্ত বিচার করতেন, একটু পাণ্ডিত্যের অভিমান ছিল, ঠাকুরকে খুব শ্রদ্ধা সম্মান করেছেন, আমরা কতবার তার নাম পেয়েছি। তার বাড়ি হয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে নরেন্দ্রনাথের ভালো লাগেনি, সেগুলি পরে আছে। তো এখানে বললেন যে মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি, আপনি কি যাবেন? একটু মাস্টারমশাইকেও সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছে। ওই যে নিজের বাড়ি যাবেন তো, কিন্তু বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, ওই অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর ঠাকুর আমরা আগের দিন শুনেছি তিনি বলেছেন বাড়ির একটা বন্দোবস্ত করে দিয়ে তারপর সব হবে। নরেন্দ্রনাথ সমাধিস্থ থাকতে চেয়েছেন, তখন ঠাকুর এইসব কথা বলেছেন তাকে, আর বলে বাড়ি পাঠিয়েছেন, এই নরেন্দ্রনাথ যাচ্ছেন, কিন্তু বাড়ি যাওয়ার ইচ্ছে নেই। তো ওই জন্য এক জায়গায় হয়ে যায়, কোথায় ঠাকুরের একজন ভক্ত মহিমাচরণ বাবুর বাড়ি হয়ে যায়, আপনি যাবেন, এই হচ্ছে নরেন্দ্রনাথের ভাব। রামকৃষ্ণকে ছাড়া আর থাকতে পাচ্ছেন না, তার কাছাকাছি লোক, তাদেরকে ভালো লাগছে, কিন্তু মাস্টারমশাই ঠাকুরের কাছেই থাকতে চাইছেন। লিখছেন, মনির যাইবার ইচ্ছা নাই, ঠাকুর তাহার দিকে তাকাইয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন, কেন? ঠাকুরের ইচ্ছে যে নরেন্দ্র চলে যাচ্ছে, তুমিও চলে যাবে, সেই জন্যে ঠাকুরের ইচ্ছা নেই, সেই জন্য ওরকম জিজ্ঞাসা করছেন, নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন কেন? নরেন্দ্র, ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তার সঙ্গে বসে একটু গল্প টল্প করব। ঠাকুর এক দৃষ্টে নরেন্দ্রকে দেখিতেছেন। এই ঠাকুরের এক দৃষ্টে নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে থাকা, এটি কথামৃতে অনেকবার আছে। অপূর্ব। ব্রহ্মকে বলা হয় যে তাকে উচ্চারিত বাক্যে প্রকাশ করা যায় না, ঠাকুরের নরেন্দ্র প্রেমও কতকটা সেই রকম। তিনি যখন এরকম গভীরভাবে তাকিয়ে থাকেন তখন কি যে ভাবেন বলা খুব মুশকিল, কিন্তু এর মধ্যে একটা যেন মনে হয় অতলান্ত গভীরতা আছে, ব্যাপ্তি আছে, প্রেম আছে, বিরহের আশঙ্কা আছে, এই সব মিলিয়ে। নরেন্দ্র, এখানকার একজন বন্ধু বলেছেন আমায় 100 টাকা ধার দিবেন, সেই টাকাতে বাড়ির 3 মাসের বন্দোবস্ত করে আসব। ঠাকুর চুপ করিয়া আছেন, মনির দিকে তাকাইলেন, মানে মাস্টারমশাইয়ের কি মত সেটি জানবার জন্যে। মনি নরেন্দ্রকে, না তোমরা এগো, আমি পরে যাব। এই দেখা যাচ্ছে তুমি করে বলছেন, আমরা বলছিলাম যে ওই প্রসঙ্গে, ওই সন্ন্যাসের প্রসঙ্গ ছিল ওই জন্যে। তো তিনি বললেন যে তোমরা এগো, আমি পরে যাব। হয়তো নরেন্দ্রনাথের সঙ্গে আরও কেউ যেতেন বা যাবেন বলে প্রস্তুত ছিলেন, সেটি মাস্টারমশাই বললেন, কিন্তু বললেন যে আমি পরে যাব, ঠাকুরের কাছে রইলেন, আমরা থাকবো এই চিন্তার মধ্যে, নরেন্দ্রনাথের চিন্তার মধ্যে, শ্রীরামকৃষ্ণের চিন্তার মধ্যে। আর এই যে প্রসঙ্গ যতটা শুনলাম সেটির সঙ্গে সঙ্গেই 5ই জানুয়ারি 1886 প্রসঙ্গ সমাপ্ত হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 1019 পৃষ্ঠায়। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে যে প্রসঙ্গ আমরা শুনছিলাম সেখানে দেখলাম যে শ্রীরামকৃষ্ণ বললেন
যে ছেলেরা কেউ শ্রীক্ষেত্রে চলে যাচ্ছে, কেউ গঙ্গাসাগরে চলে যাচ্ছে, কি হচ্ছে বলো দেখি। এই বলতে বলতে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা চলল, আর সংসারের মধ্যে যে নরক যন্ত্রণা এই প্রসঙ্গ এলো। শ্রীরামকৃষ্ণ সেই জায়গার থেকে শ্রীযুক্ত নিরঞ্জনের কথা বললেন, যে তার কোনো পেছু টান নেই, আর বললেন যে কামিনী কাঞ্চনী সংসার। মাস্টারমশাই বললেন যে আপনি বলেছিলেন ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। ঠাকুর বললেন হ্যাঁ, বালকের মতো। মাস্টারমশাই তারপর বললেন যে আজ্ঞা, কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। শ্রীযুক্ত নরেন্দ্রনাথ যে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছিলেন সাধন ভজন করবেন বলে, আগের রাত্রির ঘটনা সেটি মাস্টারমশাই বললেন। আর স্বপ্নে তিনি দেখেছেন যে সন্ন্যাসীদের মাঝখানে তিনি বসে রয়েছেন, তারা সন্ন্যাসী হয়েছেন এবং সেখানে মাস্টারমশাই বসে আছেন। তখন শ্রীরামকৃষ্ণ বললেন, মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। আর তারই সঙ্গে বললেন যে বাসনায় আগুন দিতে হয়, তবে তো। ভক্তি কামনা যে কামনার মধ্যে নয়, এই প্রসঙ্গটি মাস্টারমশাই উত্থাপন করতে ঠাকুর সেটিকে সমর্থন করলেন। নিজের প্রসঙ্গে বললেন যে এত আনন্দ ভাব এসব কোথায় গেল। মাস্টারমশাই বললেন যে বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে সেই অবস্থা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে হ্যাঁ, বালকের অবস্থায় রেখেছে। নরেন্দ্রনাথ বাড়ির যে কষ্ট সেইটির জন্য তাদের একটু ব্যবস্থা করে দিতে কলকাতায় যাচ্ছেন, সেই প্রসঙ্গ এলো। ঠাকুরই তাকে বলেছিলেন বাড়ির একটা বন্দোবস্ত করে আসতে। এমনিতে তার মনের মধ্যে তীব্র বৈরাগ্য। নরেন্দ্রনাথ বাড়িতে যাচ্ছেন, মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি সঙ্গে যাবেন। মাস্টারমশাই বললেন যে না, তোমরা এগোও, আমি পরে যাব। এইসব কথা শুনতে শুনতে আমরা ওই কাশীপুরের দিনটিকে স্মরণ করতে করতে ভাবছি যে কি অপূর্ব সময় সেটি, যেখানে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের আর বেশি দেরি নেই, এটি যেন সবাই মনে মনে বুঝতে পারছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী, তিনি সবই জানেন, কিন্তু ওই পুরো পরিবেশের মধ্যে ওটি রয়েছে, যেন একটি বিদায়ের রাগিনী ধ্বনিত হচ্ছে, কিন্তু সেটি ওই স্থূল দেহের, বাইরের যে দেহ, বাইরের যে আবরণ সেটির, আর ভিতরের সঙ্গীত যেন পূর্ণ গাম্ভীর্যে, মূর্ছনায়, সম্ভাবনায়, অপূর্ব ছন্দে ধ্বনিত হয়ে উঠছে। শ্রীরামকৃষ্ণের ভাবটি অসামান্যভাবে মূর্ত হচ্ছে, নরেন্দ্রনাথের বৈরাগ্যের অগ্নি উদ্দীপিত হচ্ছে, মাস্টার মশায়ের শ্রীরামকৃষ্ণ সমর্পণ পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। এইরকম একটি সময়, যার গর্ভে ঐতিহাসিক সম্ভাবনা নিহিত হয়ে রয়েছে, সেই সময়টিকে স্মরণ করতে করতে, শিহরিত হতে হতে, বিস্মিত হতে হতে ও নমস্কার করতে করতে আজকের প্রসঙ্গের শুভ সমাপন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।